আমার নাম রবি। আমি কলকাতার বাসিন্দা। আমার বাবার একটি বড় ব্যবসা ছিল, যা তার মৃত্যুর পর আমি দেখাশোনা করছি। একদিন অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। এমন সময় ডান দিকে একজন সুন্দরী যুবতী মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। ওকে মোটেও ভিখারির মতো লাগছিল না, মনে হচ্ছিল ভালো পরিবারের কোনো শিক্ষিত মেয়ে। আমার মনে হলো তাকে সাহায্য করা উচিত, তাই আমি গাড়ি থামিয়ে তাকে ভিক্ষা করার কারণ জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে মেয়েটির চোখে জলে ভরে গেল এবং সে বলল, আমার মায়ের শরীর খুবই খারাপ। মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মায়ের চিকিৎসা করানোর টাকা তার কাছে নেই। আমি দ্রুত তাকে গাড়িতে বসিয়ে তার সাথে তার বাড়িতে গেলাম। তার মায়ের অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। আমি তার মাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করালাম এবং নিজের খরচে তার সমস্ত চিকিৎসা করিয়েছিলাম। 2 দিন পর তার মা সুস্থ হলে আমি নিজেই তাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিলাম। মেয়েটি খুব খুশি হয়ে বারবার আমাকে ধন্যবাদ জানাচ্ছিল। তার নাম দিব্যা। মা ছাড়া দিব্যার এই পৃথিবীতে আর কেউ ছিল না। দিব্যার সরলতায় আমি মুগ্ধ হয়েছিলাম। ওকে দেখে আমার হৃদয় উথাল পাথাল হতো। 2-4 বার দেখা সাক্ষাতেই আমি ওর প্রেমে পড়ে যাই। তাই আমার অফিসে ওকে একটা চাকরি দিলাম। কয়েকদিনের মধ্যেই দিব্যার প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। তার আস্তে আস্তে কথা বলা, বড় বড় চোখের পাতা উঁচিয়ে আমার দিকে তাকানো আমার হৃদয়কে পাগল করে দিত। মাত্র 1 মাস পরেই একদিন আমি তাকে বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার কথায় সে অবাক হলেও পরের মুহূর্তে সে খুব খুশি হলো। সে বিশ্বাস করতে পারছিল না যে আমার মতো একজন ধনী তার মতো একজন গরিব মেয়েকে বিয়ে করতে পারে। তার মায়েরও এতে কোনো অমত ছিল না, বরং সেও খুব খুশি হয়েছিল, কারণ তার একমাত্র মেয়ের বিয়ে ভালো জায়গায় হচ্ছে। আমার বাবা মা এই পৃথিবীতে নেই। আমার এক দিদি আছে, তাকে সম্বন্ধ করতে পাঠিয়েছিলাম, কিন্তু দিদি ফিরে এসে বলল তাদের খুব ডিমান্ড। তারা বলেছে, তোমার ভাই যদি আমার মেয়েকে বিয়ে করতে চায় তাহলে আগে তার সম্পত্তির অর্ধেক আমার মেয়ের নামে লিখে দিতে হবে। ওদের তুমি যেমন ভাবো তারা সেরকম নয়। দিদির কথা আমি বিশ্বাস করতে না পেরে সোজা দিব্যার বাড়িতে চলে গেলাম। ভেবেছিলাম দিব্যা আর ওর মায়ের সাথে কথা বলবো। তিনি যদি চান যে আমি আমার অর্ধেক সম্পদ তার মেয়েকে দিয়ে দিই, তাহলে আমি সেটা করতেও রাজি ছিলাম। আমি দিব্যাকে ছাড়া থাকার কথা ভাবতেও পারছি না। হয়তো দিব্যার মা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত যে ভবিষ্যতে আমি তার মেয়েকে ছেড়ে দিতে পারি, তাই সে তার মেয়ের নিরাপত্তার জন্য এটা করতে চান। সেজন্য আমি এটা করতেও রাজি ছিলাম। কিন্তু দেখলাম যে দিব্যাদের বাড়ির দরজায় তালা বন্ধ। আমি আশেপাশের লোকজনের কাছে জানতে চাইলে তারা বলল যে তারা এখানে ভাড়া থাকতো। গতকাল তারা চিরদিনের জন্য এই শহর ছেড়ে চলে গেছে। আমি খুব অবাক হয়েছিলাম যে দিব্যা এই সম্পর্ক নিয়ে খুব খুশি ছিল এবং তার মায়েরও বিয়েতে কোনো আপত্তি ছিল না। তবুও তারা কেন সবকিছু ছেড়ে এভাবে চলে গেল? আমি পাগলের মতো দিব্যাকে খুঁজছিলাম, এমনকি তার মোবাইল ফোনে ফোনও করছিলাম, কিন্তু আমি আর তাকে খুঁজে পেলাম না। আমি তাকে সারা কলকাতা শহরে খুঁজলাম, কিন্তু জানি না সে কোথায় গেছে। ধীরে ধীরে 6 মাস কেটে গেল। ওর ফোন নাম্বার তখনও বন্ধ। আমি অবাক হলাম যে সে যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে কেন সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, আর যদি রাজিই থাকে তাহলে শহর ছেড়ে গেল কেন? আমার দিদি আমাকে বলতেন, কিছু মানুষ এতটা যোগ্য হয় না যে তাদের সম্মান এবং প্রত্যাশার থেকে বেশি কিছু পাওয়ার। তোমার মন খাঁটি, তাই তুমি সবাইকে নিজের মতো ভাবো, সবাইকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলো, কিন্তু সবাই তোমার মতন না। এখন এই মেয়েটিকেই দেখো, তুমি তার জন্য কি না করেছো, আর দেখো গিয়ে সে তোমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। তাই তুমিও সেই মেয়েকে ভুলে যাও। আমি তোমার জন্য এমন সুন্দর মেয়ে খুঁজে দেব যে তুমি তাকিয়ে থাকবে। আমি বললাম, কিন্তু দিদি, তাকে আমি বিয়ে করব শুনে সে খুব খুশি হয়েছিল, তাহলে সে আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে যাবে কেন? দিদি বলল, হয়তো সে তোমার থেকেও বেশি ধনী ছেলে পেয়ে গেছে, তাই সে তোমাকে ছেড়ে চলে গেছে। সেই সময় আমার দিদির সামনে কিছু বলতে পারলাম না, কারণ সে আমার মায়ের মতো ছিল। আমি তাকে খুব সম্মান করতাম। আমি দিব্যার জন্য আমার সবকিছু উৎসর্গ করেছিলাম, তাই তাকে ভুলে যাওয়া সহজ ছিল না। সে আমার মন ভেঙে দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। মেয়েরা আমার জন্য পাগল ছিল,
তারা আমাকে বিয়ের প্রস্তাব দিত, কিন্তু আমি আমার স্ত্রী হিসেবে এমন সাধারণ একজন মেয়েকেই চাইতাম যে আমাকে সত্যিকারের ভালোবাসবে এবং সে একজন সহজ সরল মেয়ে হবে। দিব্যা সেই রকমই মেয়ে ছিল, তাই আমি তাকে মনে প্রাণে ভালোবাসতাম। আমি দিব্যাকে খুঁজতে আকাশ পাতাল এক করে ফেলেছি, কিন্তু আমি জানি না পৃথিবীর কোন কোণে সে ছিল। এইভাবেই 2 বছর কেটে গেল। একদিন যখন দিদি বলল, এখন আমি তোমাকে বিয়ে দিয়েই ছাড়ব, আর কতদিন তুমি তার চলে যাওয়ার দুঃখ যেয়ে রাখবে। সে যদি তোমার সাথ দিত তাহলে তোমাকে মাঝপথে ছেড়ে যেত না। আমি আর তোমার জিজু শুধু তোমার কারণেই এই বাড়িতে আছি। এবার তাড়াতাড়ি বিয়ে করো, যাতে আমিও বাড়িতে যেতে পারি। আর কতদিন এখানে থাকবো? আমার দিদি আর তার স্বামী এই বাড়িতে থাকতো। সে আমার সৎ বোন, তবুও তিনি আমার খুব যত্ন নিতেন। তিনি আমার জীবনের প্রতিটি মোড়ে আমার সাথ দিতেন। আমার বাবা 2টি বিয়ে করেছিলেন, একটি বাড়ির ইচ্ছা অনুসারে এবং অন্যটি তার নিজের পছন্দ অনুসারে। বাবার প্রথম পক্ষের থেকে একটা মেয়ে ছিল, সে আমার থেকে 12 বছরের বড়, এবং আমি বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর, যাকে বাবা তার পছন্দ অনুসারে বিয়ে করেছিলেন। যেদিন বাবা আমার মাকে বাড়িতে নিয়ে আসেন, সেই সময় আমার বয়স 2 বছর। প্রথমে আমার ঠাকুরদা বাবার অনেক বিরোধিতা করেছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে আমার মা তাকে এই বাড়ির উত্তরাধিকার দিয়েছেন, তখন তিনি আমার মাকে মেনে নিলেন। তারপরে মা এবং আমি সেখানে থাকতে শুরু করি। আমি বড় হওয়ার সাথে সাথে পরিবারের সবার কাছ থেকে ভালোবাসা পেতে শুরু করি, কিন্তু আমার দিদি আমাকে 2 চোখে দেখতে পারত না। সে বলতো, তুই একটা অপয়া, তুই বাড়িতে আসার পর থেকে সবাই তোকে আমার চেয়ে বেশি ভালোবাসে, তুই আসতেই সবাই আমাকে অবহেলা করতে শুরু করে। মাঝে মাঝে আমাকে মারধরও করত। আমি বাবার কাছে নালিশ করতাম, আর বাবা বলতেন, তোমরা দুজনেই ভাই বোন, তোমাদের মা আলাদা, কিন্তু তোমরা দুজনেই আমার সন্তান। এইভাবে 200 ঝগড়া করতে থাকলে সবাই কি তোমাদের ভালো বলবে? আমি বাবাকে বলতাম যে আমি দিদির সাথে ঝগড়া করি না, সেই আমাকে মারে। এদিকে আমার মাও আমাকে বলতেন যে কোনো নারী, সে বাড়ির হোক বা বাহিরে, সর্বদা তাকে সম্মান করা উচিত। আর তোমার দিদি তোমার চেয়ে বড়, সে কিছু বললেও নীরবে তার কথা মেনে নিও এবং কখনো তার সাথে তর্ক করো না, এটাই ভালো বাচ্চার লক্ষণ। দিদিরা তো ভাইদের খুব যত্ন নেয়। আমার মায়ের উপদেশ শুনে আমি দিদিকে বলতাম, ঠিক আছে দিদি, এখন থেকে আমি তোমার সব কথা মেনে চলব। এ কথা শুনে বাবা আদর করে আমার কপালে চুমু খেতেন, আর দিদি রেগে মেগে ঘর ছেড়ে বেরিয়ে যেত। ধীরে ধীরে আমি বড় হলাম। একদিন আমার মা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গভীর চোট পেলেন, যার কারণে তিনি 2 দিন কোনো রকমের শ্বাস নিতে থাকলেন, কিন্তু 3য় দিন তিনি আমাকে সহ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তখন আমার বয়স 11 বছর। আমার মনে হয়েছিল যেন মৃত্যু আমাদের ঘরে আসার পথ খুঁজে পেয়ে গিয়েছে, কারণ পরের 2 বছরের মধ্যে আমার দাদা দাদিও চলে গেলেন। আমার বাবা এই 3টি মৃত্যুতে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েন। এখন তিনি আমার আগের থেকেও বেশি যত্ন নিতে শুরু করলেন এবং আমার বড় মাকে বলতেন, এখন এই ঘর দেখে শুনে রাখার দায়িত্ব তোমার। তিনি বাবার সামনে আমার সাথে খুব আদর করে কথা বলতেন, আর বাবা যখন রুম থেকে চলে যেতেন তখন তিনি আমাকে বলতেন, তুই আমার সৎ ছেলে, তোর মায়ের সাথে তুইও মরে গেলে ভালো হতো। যেদিন থেকে তোর মা ছেলে আমাদের বাড়িতে এসেছিলি, সেদিন থেকে আমাদের বাড়িতে নজর লেগে গেছে। আগে বাড়িতে কত সুখ ছিল, তোদের অপয়া মুখ যখন থেকে এই বাড়িতে এসেছে, সেদিন থেকে এই বাড়ির সুখ হারিয়ে গেছে। তিনি আমাকে অভিশাপ দিতে দিতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি অনেকক্ষণ কাঁদতে থাকি যে আমার কি দোষ, আমি কি সত্যি অপয়া? আমাদের এখানে আসার ফলে এই বাড়িটা সত্যিই তো খালি হয়ে গেছে। চোখের সামনে আমার মায়ের মুখ ভেসে উঠত। তিনি কিভাবে কাঁদতেন আর বলতেন, আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। কখনো কেউ আমার কাপড় কেটে দেয়, কখনো আমি রান্না করলে লবণ বেশি হয়ে যায়, আবার কখনো কখনো খাবার পুড়ে যায়। আমি অবাক হয়ে ভাবি, এইসব কিভাবে হয়? বাবা মাকে বুঝিয়ে বলতেন, এইসব তোমার মনের ভুল। মা বলেন, এসব আমার মনের ভুল নয়, আমি যখন থেকে এখানে এসেছি আমার সাথে এইসবই হচ্ছে। কখনো আমাকে ফোন করে কেউ অদ্ভুত কণ্ঠে আমাকে ভয় পাওয়ায়। আমি বুঝতে পারি না কেউ আমাকে কেন ভয় দেখাতে চায়।
বাবা মাকে বোঝাতো যে এরকম কিছুই না, তুমি নিজেই উল্টাপাল্টা ভাবতে থাকো। মা বলতেন, আমি তোমাকে নম্বর দেখাচ্ছি, আমি মিথ্যে কথা বলছি না। মা মোবাইলটা দেখাতো, কিন্তু তাতে কোনো নম্বর থাকতো না। বাবা বলতেন, দেখেছো আমি ঠিক বলেছি, তোমাকে কল্পনার রোগে ধরেছে। আমি তো বলি তুমি তোমার মাথার ডাক্তারের কাছে যাও, সারা দিন টিভিতে সিরিয়াল দেখে দেখে তোমার মস্তিষ্ক উল্টাপাল্টা ভাবছে। মা বলেন, সারাদিন তো ঘরের কাছেই ব্যস্ত থাকি, তোমার মা তো কাজের মেয়ে ছাড়িয়ে দিয়ে আমাকে দিয়েই সব কাজ করিয়ে নেয়। আমি তার কটূক্তি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। আমি সেই সময় খুব ছোট ছিলাম, কিন্তু মায়ের কথা আমি বিশ্বাস করতাম। এই বাড়িতে কে এমন আছে যে আমার মাকে বিরক্ত করছে? আমি জানতে চাইতাম। কিন্তু তারপর হঠাৎ করে আমার মায়ের মৃত্যু হয়। আমি বুঝতে পারিনি কিভাবে তিনি সিঁড়ি থেকে পড়ে গেলেন। সবাই বলেছিল যে মায়ের মানসিক সমস্যা ছিল, তাই তিনি ব্যালেন্স রাখতে না পেরে নিজেই সিঁড়ি থেকে পড়ে গেছেন। আমার মা যখন মারা গেলেন তখন কারো কিছুই এসে গেল না, সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আমার জীবন মনে হচ্ছিল একেবারে থেমে গেছে। আমার মা চলে যাওয়ার পর আমি সম্পূর্ণ একা হয়ে পড়েছি। বাবা আমাকে আমার বড় মা অর্থাৎ আমার সৎ মায়ের হাতে আমার দায়িত্ব দিয়ে তিনি তার ব্যবসা দেখাশোনা করতেন, কিন্তু কেউ আমার দিকে তাকিয়েও দেখতো না। আমি পুরোপুরি চাকরদের উপর নির্ভরশীল ছিলাম, তারাও আমার দিকে নজর দিত না। আর কেউ তাদের কখনো জিজ্ঞেসও করতো না রবিকে খাবার খাইয়েছে কিনা, বা রবিকে স্কুলে পাঠিয়েছো কিনা, তাকে হোমওয়ার্ক করিয়েছো কিনা। আমাকে নিয়ে কারোর মাথা ব্যথা ছিল না। এমনকি চাকররাও নিজের মর্জি মতো চলতো। যখন তাদের মন চাইতো খাবার দিত, যখন চাইতো না তখন দিত না। আমি খিদের জ্বালায় তাদের পিছন পিছন ঘুরে বেড়াতাম। একটা শিশু যার মা নেই, তার কেউ নেই। আমার মা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, আমার সুখও চলে গেল। আমি স্কুল থেকে কলেজে উঠেছিলাম, তখন আমার দিদির বিয়ে হয়েছিল, এবং বিয়ের পরে সে এখানেই থাকতে শুরু করে, কারণ বড় মা তাকে তার চোখের সামনে থেকে যেতে দেননি। আর তারপর একদিন বাবা ও বড় মা সড়ক দুর্ঘটনায় মারা যান। দুজনেই এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। এমন সময় তাদের গাড়ির সাথে বাসের ধাক্কা লেগে দুজনেই মারা যান। তারপর সবকিছু আমার দিদি এবং জামাইবাবু দেখাশোনা করতে শুরু করে। বাবার উকিল বললেন যে আমার বাবা আগেই আমার নামে সবকিছু দিয়ে গেছেন, আর আমার মাও তার বাবার একমাত্র মেয়ে ছিলেন, তাই তার সবকিছুই আগে থেকেই আমার নামে ছিল। বিয়ের সময় বাবা দিদিকে তার প্রাপ্য জিনিস দিয়ে দিয়েছেন, কিন্তু এই কথাটা আমি জানতাম না। দিদি ভেঙে পড়েছিল, কিন্তু আমি তার খুব যত্ন নিতাম। তারপর ধীরে ধীরে দিদির আচার ব্যবহার আমার সাথে ভালো হয়ে গেল। আমি দিদির ভালো ব্যবহারে খুব খুশি হয়েছিলাম। দিদির কাছ থেকে ভালোবাসা পেয়ে আমার জীবনে যেন আনন্দের ঢেউ বয়ে গেল। দিদি বললেন, তোর দিদি সব সময় তোর সাথে আছে, নিজেকে কখনো একা ভাবিস না। এখন ভালো করে লেখাপড়া চালিয়ে যেতে পারছি। একদিন দিদি বলল, তোর বিয়ে না হওয়া পর্যন্ত আমি আর তোর জামাইবাবু এইখানেই থাকবো। মা বাবার পর তুই ছাড়া আমার আর কেই বা আছে? আমি বললাম, দিদি তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি এইখানেই থাকো। তখন দিদি বললেন, কে জানে, হয়তো তোর বউ এলে আমাকে সহ্য করবে না, তখন আমি কোথায় যাব? আমার শ্বশুরবাড়ির লোকজন বলবে যে আমি এত বছর যে বাড়িতে থাকতাম সেই বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, তাই তুই এই কাজ কর, বাড়িটা আমার নামে লিখে দে। আমি বললাম, দিদি এটা আর এমন কি, এই বাড়িটা যতটা আমার ততটাই তোমার, এই বাড়িটা আমি তোমার নামে করে দেব। আমার কথা শুনে দিদি খুব খুশি হয়ে গেল। সময় এইভাবেই কাটতে লাগলো, আর আমি আমার পড়াশুনো শেষ করলাম। এরপর আমি অফিস যেতে শুরু করলাম, আর সাথে সাথে বাবার ব্যবসা দেখাশুনো করতে শুরু করলাম। এরপর দিদি আমাকে তার পছন্দের একটি মেয়ের সাথে বিয়ে দেন। বিয়ের রাতে আমি রুমে ঢোকার সাথে সাথেই আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। আমি ডাক্তার বললেন সে মারা গেছে। খবর পেয়ে আমার শ্বশুর শাশুড়িও হাসপাতালে আসেন। তারা পুলিশ ডেকে অভিযোগ করেন যে আমি তাদের মেয়েকে মেরে ফেলেছি। আমার শ্বশুর আমাকে থাপ্পড় মারলেন এবং পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। অনেক কষ্টে 3 মাস পর আমার জামাইবাবু আমাকে জেল থেকে বের করে আনলেন। ধীরে ধীরে আমি এই ঘটনাটা ভুলে গেলাম, যদিও এটা ভুলতে আমার অনেক সময় লেগেছিল।
তারপরে জীবন ধীরে ধীরে তার ট্র্যাকে ফিরে আসে। তারপরে দিব্যার সাথে আমার দেখা হয় এবং আমি তার প্রেমে পড়ে যাই, কিন্তু হঠাৎ সেও হারিয়ে যায়। আমি তার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। দিনরাত তাকে পাগলের মতো খুঁজতাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। দিব্যার চলে যাওয়ায় আমি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। এখন আমি অনুভব করতে শুরু করেছি যে আমি সত্যি একজন অভাগা ব্যক্তি, যে সবার সুখ ছিনিয়ে নেয়। দিদি আমাকে অনেক বুঝিয়েছিল যে দিব্যাকে ভুলে যাও, সে ধোঁকাবাজ আর লোভী মেয়ে। আমি তোর জন্য দিব্যার থেকে ভালো মেয়ে খুঁজে এনে তাকে তোর বউ বানাবো। দেখিস, সে তোকে খুব ভালোবাসবে এবং তোর জীবন স্বর্গ হয়ে যাবে। আমিও ধীরে ধীরে দিব্যাকে ভুলতে চেষ্টা করছি। দিব্যাকে ভুলতে দিদি আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমার অনেক যত্ন নিয়েছে। ধীরে ধীরে সাধারণ জীবনে ফিরে আসতে শুরু করি। তারপর আমার দিদির পীড়াপিড়িতে আমি তার এক বন্ধুর বোনের সাথে দ্বিতীয়বার বিয়ে করি। কিন্তু আশ্চর্যজনকভাবে আমার দ্বিতীয় স্ত্রীও বিয়ের রাতেই মারা যায়। আমি খুব দুঃখ পেয়েছিলাম, কারণ এটা আমার সাথে দ্বিতীয়বার ঘটেছিল। এখন তো কোনো মেয়েই আমাকে বিয়ে করতে রাজি না এবং আমি আমার দিদিকেও পরিষ্কার বলেছি যে আমি আর বিয়ে করতে চাই না, বরং আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। দিদি কাঁদতে লাগলো আর বলল, তুই চলে গেলে আমার কি হবে? আমার তো একটাই ভাই আর সেও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু এখন আমি আমার জীবন নিয়ে বিরক্ত হয়ে গেছি। 30 বছর বয়সে আমি অনেক কিছু দেখেছি এবং সহ্য করেছি। আমি দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার মন এখানে কিছুতেই লাগছিল না। সেই সময়েই একজন বুড়ি আমার অফিসে আসলেন। তার মুখ ঢাকা ছিল। কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে পড়ে আমাকে বললেন, আমার ঘরে 2টি প্রতিবন্ধী মেয়ে আছে, তুমি তাদের দায়িত্ব নাও, তোমার ভাগ্য বদলে যাবে। আমি একজন অসহায় নারী, তাদের আর পালতে পারছি না। আমি মরে যাওয়ার পর জানি না আমার মেয়েদের কি হবে। তুমি যদি তাদের দায়িত্ব নাও তাহলে ভগবান নিশ্চয়ই তোমাকে তার ফল দেবেন। বুড়ির জন্য আমার করুণা হলো আর অনেক ভাবার পর আমি হ্যাঁ বললাম। তারপর ওদের দায়িত্ব নিয়ে নিলাম। এরপর আমি ওদের আমার অন্য বাড়িতে নিয়ে গেলাম। ওরা দুইজনেই বাইরে সোফায় বসেছিল আর ঘুমটা সরাতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠল, কারণ ওরা আমার 2 স্ত্রী। তাদের মুখের অর্ধেক পুড়ে গেছে, তাই তাদের খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। তারা তো মৃত, তাহলে জীবিত হলো কিভাবে? এরপর বৃদ্ধা যখন তার মুখ থেকে ঘোমটা সরিয়ে নিলেন, তখন আমি অবাক চোখে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি আমাদের বাড়িতে কাজ করতেন, যে আমার মা মারা যাওয়ার পর আমার দেখাশোনা করেছিল। আমি তাকে আন্টি বলে ডাকতাম। তারপর সে হঠাৎ করেই কোথাও চলে যায়। আমার স্ত্রীদের দেখে আমি হতবাক হয়েছিলাম। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, এইসব কি আর এরা জীবিত হলো কিভাবে? এরা তো আগেই মারা গেছে। আন্টি আমাকে বললেন, বাবা, একটা ওষুধ খাওয়ানো হচ্ছিল, যার কারণে সে ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছিল। তারপর তোমার মা মারা গেল। পরে মা আর মেয়ে মিলে তোমাকে মারতে চেয়েছিল। তারা তোমার খাবারে কিছু মেশাতো, কিন্তু আমি সেই খাবার পাল্টে দিতাম। আমি বড় সাহেবকে এইসব বলতে চেয়েছিলাম, কিন্তু আমি যখনই তার কাছে যেতাম তখনই তার কাছে কেউ না কেউ থাকতো। তারপরে তোমার মা এবং বাবাও মারা যান এবং সবকিছু তোমার দিদি দেখাশোনা করছিল, যার উপর তুমি অন্ধভাবে বিশ্বাস করেছিলে। তুমি তাকে যা ভাবতে সে তা নয়। সে ইচ্ছাকৃতভাবে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার জন্য এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। যখন সে জানতে পারে যে সমস্ত সম্পত্তি তোমার নামে এবং সে কিছুই পাবে না, তখন স্বামী স্ত্রী ভাবলো তোমার জীবন নরক বানিয়ে দেবে, যাতে তুমি নিজেই তাদের হাতে সবকিছু তুলে দিয়ে এই দেশ ছেড়ে চলে যাও আর কখনো বিয়ে না করো। তোমার যে মেয়েটাকে পছন্দ হয়েছিল সে নিজেই পালিয়ে যায়নি। তোমার দিদি যেদিন সম্বন্ধ নিয়ে গিয়েছিল সেদিন তার মা তোমার দিদির কাছে অনেক অপমানিত হয়েছিল এবং তোমার দিদি দিব্যাকে হুমকি দিয়েছিল যে তুমি যদি এই শহর ছেড়ে না যাও তবে তোমার মা জীবিত থাকবে না। দিব্যাকে আরো বলা হয়েছিল যে এখান থেকে যাওয়ার পরে রবির সাথে যোগাযোগ রাখার চেষ্টাও করবে না, নইলে তোমার খুব খারাপ হবে। তোমার দিদি জোর করে ওদের এই শহর ছেড়ে চলে যেতে বাধ্য করে। সেদিন আমিও তার সাথে ছিলাম।
বাসায় এসে তোমার দিদিকে বলেছিলাম যে মা, তুমি এমন করো না, রবি দিব্যাকে খুব ভালোবাসে। তোমার দিদি আমাকে বলেছিল, বুড়ি, তুমি তোমার সীমার মধ্যেই থাকো, এই বাড়িতে একমাত্র আমিই সিদ্ধান্ত নিতে পারি। রবি আমার বাবার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছে, আর আমি গোলাম হয়ে এই বাড়িতে রয়েছি, কিন্তু এইগুলোতে শুধু আমারই অধিকার ছিল। যদি রবি আর তার মা আমার বাবার জীবনে না আসতো, তাহলে এই সব আমার হয়ে যেত। তার মা বাবাকে বিয়ে করে আমার সবকিছু কেড়ে নিয়েছে, কিন্তু আমি আমার সবকিছু নিয়ে তবেই ছাড়বো। আমি ওকে এত কষ্ট দেব যতটা আমি এবং আমার মা পেয়েছিলাম। মরার আগে পর্যন্ত ওকে শান্তিতে থাকতে দেব না। আমি ওর সব সুখ কেড়ে নেব। তারপর যখন তোমার দিদি তোমার বিয়ে দিত, বিয়ের আগের রাতে সে কনেকে দুধে মেশানো ওষুধ খাইয়ে দিত, যাতে তার খুব কষ্ট হয়। ডাক্তারকে টাকা দিয়ে বলে যে রবিকে বলো তোমার বউ মারা গেছে। তোমার বোন তোমার শ্বশুর শাশুড়িকেও কিনে নিত এবং তোমাকে ষড়যন্ত্র করে জেলে পাঠাতো। যদিও তোমার দুই বউই বেঁচে ছিল, আমি তোমার প্রথম স্ত্রীকে সাথে নিয়ে গেছিলাম, কারণ সে আর তার বাবা মার সাথে থাকতে চায় না। এবং দ্বিতীয়বার যখন তোমার সাথে একই ঘটনা ঘটল, তখন আমি তোমার দ্বিতীয় স্ত্রীকে এখানে নিয়ে এসে চিকিৎসা করিয়েছি। অর্ধেক পোড়া মুখ সহ তার পরিবারের সদস্যরাও তাকে মেনে নেয়নি এবং তাদের অর্ধেক মুখ পুড়িয়ে দিয়েছে তোমার দিদি, যাতে এই মেয়েরা যদি জীবনে কখনো তোমার সামনে আসে তাহলে তুমি তাদের চিনতে না পারো। আন্টি এসব কথা বলে চুপ হয়ে গিয়েছিলেন, আর আমি পাথরের মতো হয়ে গিয়েছিলাম। আমার দিদি, যাকে আমি মায়ের স্থান দিয়েছিলাম, যার উপর আমি সম্পূর্ণ নির্ভর করেছিলাম, সে আমার শত্রু। আমি তাকে অন্ধভাবে বিশ্বাস করেছিলাম, আর সেই আমার সমস্ত সুখ কেড়ে নিতে চেয়েছিল। আমি আমার দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে চলে আসি। বাসায় পৌঁছাতেই দেখি দিদি তার স্বামীর সাথে বসে চা খাচ্ছে, আর তার স্বামী তাকে বলছে, আমাদের সব পরিকল্পনা সফল হওয়ার পথে তোমার পাগল ভাই দেশ ছেড়ে চলে যাচ্ছে, তার টিকিটও কনফার্ম হয়ে গেছে। এরপর সব ব্যবসা সম্পত্তি আমাদেরই থাকবে। তারপর হঠাৎ তার চোখ আমার দিকে পড়লে তার মুখের রং বদলে গেল। সে তার জায়গা থেকে উঠে চলে গেল। আমার স্ত্রীরা তখনও আমার সাথে ছিল। আমি আমার দিদিকে বলছিলাম যে আমি আমার জীবনে সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তুমি এই মেয়েদের যে কষ্ট দিয়েছ তা আমি সহ্য করতে পারি না। আমি তোমাকে আমার মায়ের মতো ভাবতাম, আর তুমি আমাকে কি দিয়েছ? তুমি সরাসরি বলতে যে ভাই, আমার এই সমস্ত ব্যবসা সম্পত্তি সবকিছু চাই। আমি সবকিছু তোমার নামে করে দিতাম। তোমার একবার বলাতেই আমি এই বাড়ি তোমার নামে করে দিয়েছি। তুমি যদি আমার জীবনও চাইতে, সেটাও আমি খুশি খুশি দিয়ে দিতাম, কারণ আমি তোমাকে খুবই ভালোবাসতাম। তোমার জন্য সবকিছুই করতে পারতাম। আমার মা তো বলতেন যে বোনেরা তাদের ভাইদের সবচেয়ে বেশি ভালোবাসে, কখনো তাদের ক্ষতি কামনা করে না। মায়ের পর বোনই তার ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু তুমি এইসব কি করলে? আমি কান্না করছিলাম। তারপর হঠাৎ একটা বিকট শব্দ হলো। আমি অশ্রুসজল চোখে কখনো আমার জামাইবাবুর দিকে, আবার কখনো আমার পেছনে মাটিতে শুয়ে থাকা আমার স্ত্রীর দিকে তাকাচ্ছিলাম। হয়তো আমার জামাইবাবু আমাকেই লক্ষ্য করছিল, কিন্তু সেটি আমাকে স্পর্শ করার পর আমার এক স্ত্রীর বুকে আঘাত করে। দিদি বলল, আমি তোমাকে এতটা ঘৃণা করি যে তুমি কল্পনাও করতে পারবে না। আমার দিদি আর কিছু বলতে পারার আগেই পুলিশ চলে আসে। আমার আন্টি পুলিশকে ডেকেছে। পুলিশ স্বামী স্ত্রী দুজনকেই ধরে নিয়ে যায়। আমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার বলেছে সে মারা গেছে। কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। কয়েক মাস পর আমি আমার দ্বিতীয় স্ত্রীর সার্জারি করিয়েছি। এখন সে সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। আমার দিদি এবং আমার জামাইবাবু জেলে ছিল। আমার প্রথম স্ত্রী মারা গিয়েছিল এবং দ্বিতীয় স্ত্রী আমার সাথে থাকছে। সে আমার খুব যত্ন নিত, কিন্তু এখন আমি কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি মহিলাদের প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। দিদি এবং তার স্বামী জেলে ছিলেন এবং দিদি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। পরিস্থিতি এবং সময় তার স্বামীকে কোনো অবস্থাতেই বাইরে বের হতে দিচ্ছিল না। ধীরে ধীরে আমাদের স্বামী স্ত্রীর জীবন নরমাল হয়। আজ আমি দুই মেয়ের বাবা। দুইজনেই আমার পেছনে বাবা বাবা বলে ছুটে বেড়ায়।
এখন আমার জীবনে সুখ আর শান্তি ছাড়া কিছুই ছিল না। কয়েনের এক পাশ দেখে জীবনে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মাঝে মাঝে আমরা যা ভাবি তা হয় না।